ভ্রমণপ্রিয় মধ্যবিত্ত বাঙালিরও বিদেশ ভ্রমণের ইচ্ছে হয়, কিন্তু খরচ, সঠিক গাইড এবং সর্বোপরি সঠিক তথ্যের অভাবে ইচ্ছে থাকলেও অনেকেই সাহস করে উঠতে পারেন না। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে একটু প্ল্যান করে ঘুরলেই দেশের থেকেও অনেক কম খরচে ঘুরে বেড়ানো সম্ভব। আজ আমরা আপনাদের নিয়ে যাব কম্বোডিয়া এবং ডিটেলসের সব তথ্য সহ শেয়ার করব কিভাবে অত্যন্ত কম খরচে ঘুরে দেখবেন কম্বোডিয়া। সবার প্রথমে আসি যে কম্বোডিয়াতে কি কি আছে। কেনই বা যাবেন কম্বোডিয়া? কম্বোডিয়াতে প্রতিটি মানুষের ভালোবাসার মতো আলাদা আলাদা বিষয় আছে। কম্বোডিয়ার মুখ্য আকর্ষণ হলো বিশ্বের সবচেয়ে বড় মন্দির আঙ্কর ওয়াট। এই মন্দির এতটাই বড় যে সমগ্র মন্দিরটি ভালোভাবে ঘুরে দেখতেই 3 দিন লেগে যায়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে কম্বোডিয়ার র নেচার আপনাকে মুগ্ধ করবে, আর আপনি যদি ভোজন রসিক হন তাহলেও কম্বোডিয়ার বৈচিত্র্যময় খাবার আপনার মন ছুঁয়ে যাবে। আপনি যদি পার্টি লাভার হন তাহলে কম্বোডিয়ার নাইট লাইফ আপনাকে মুগ্ধ করবেই, আর আপনি স্থানীয় কালচার নিয়ে আগ্রহী হলে কম্বোডিয়া আপনার জন্য আদর্শ জায়গা। কম্বোডিয়া ভ্রমণের জন্য 5 দিনই যথেষ্ট, তবে আপনি যদি আরো দূরবর্তী জায়গাগুলো ঘুরে দেখতে চান তবে কম্বোডিয়ার জন্য মিনিমাম 10 দিন লাগবেই। কম্বোডিয়া ভ্রমণের ক্ষেত্রে সবথেকে বেশি খরচ লাগে ফ্লাইট ফেয়ারে। কম্বোডিয়া যেতে ফ্লাইটে যা খরচ, পুরো দেশের মধ্যে ঘুরতে তার থেকে কম খরচ লাগে। ইন্ডিয়া থেকে কম্বোডিয়া যাওয়ার ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। যেসব ফ্লাইট আছে সবই হয় ভায়া ব্যাংকক বা কুয়ালালামপুর। তবে কম্বোডিয়া ঘোরা খুব অল্প খরচে হয়ে যাবে আপনি যদি থাইল্যান্ড, ভিয়েতনাম বা মালয়েশিয়ার সাথে এই ট্রিপটি করেন। সেক্ষেত্রে থাইল্যান্ড, ভিয়েতনাম বা মালয়েশিয়া থেকে কম্বোডিয়ার ফ্লাইট ফেয়ার 2,500 থেকে 3,000-এর মধ্যে পড়বে। রিলেটিভের বাড়ি ব্যাঙ্গালোরে হওয়ায় আমরা ব্যাঙ্গালোর থেকে রাতের এয়ার এশিয়ার ফ্লাইট ধরলাম। ভোরে ব্যাংকক পৌঁছে ঘন্টা 4-এর একটা লেওভার। আমরা ব্যাংকক থেকে কম্বোডিয়ার ফ্লাইট ধরলাম। মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম কম্বোডিয়ার আঙ্কর এয়ারপোর্টে। কম্বোডিয়াতে ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভালের ব্যবস্থা আছে। ভিসা অন অ্যারাইভালের জন্য কনফার্ম রিটার্ন ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, পাসপোর্ট উইথ মিনিমাম 6 মান্থস ভ্যালিডিটি, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং জনপ্রতি মিনিমাম $500 ক্যাশের প্রয়োজন। তবে সবসময় যে সবকিছু চেক করে তা নয়। আমাদের ক্ষেত্রেও কিছু না দেখে, একটিও প্রশ্ন না করে পাসপোর্টে অ্যারাইভাল স্টিকার মেরে ছেড়ে দেওয়া হলো। এয়ারপোর্টে বেশ কিছু সিম কার্ডের স্টোর আছে, কিন্তু দাম বেশি, তাই আমরা সিটি থেকে নেব ঠিক করলাম। সিএম রিপ এয়ারপোর্ট থেকে শহরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এয়ারপোর্ট থেকে প্রতি ঘন্টায় শাটল বাস ছাড়ে, ভাড়া $8। আমরা অবশ্য একটা শেয়ার ক্যাব পেয়েছিলাম যার ভাড়া পড়ল $5 জনপ্রতি। কম্বোডিয়াতে রাইট সাইড ড্রাইভিং হয়, ইন্ডিয়ার ঠিক উল্টো। সিএম রিপে থাকার প্রচুর অপশন আছে, তবে পাপ স্ট্রিটের আশেপাশে থাকলে সস্তায় ভালো হোটেল পাবেন এবং প্রচুর রেস্তোরাঁ, সুপারমার্কেটও পাবেন। আমরা হোটেলে এসে পৌঁছলাম। পরিষ্কার ছিমছাম এসি হোটেল, রুমে ফ্রিজ, টিকিট এবং 2 বোতল জল দিয়েছে। হোটেলের ভাড়া পড়েছে $1300 টাকা, যার মধ্যে ফ্রি ওয়াইফাই এবং বাস স্টেশন থেকে পিকআপও ইনক্লুডেড ছিল। আমরা ফ্রেশ হয়ে সিম কার্ড কিনতে বেরোলাম। হোটেলের পাশে একটা দোকানে লোয়েস্ট প্যাক $10 চাইল। হোটেলের ওয়াইফাইতে কানেক্ট করে গুগল সার্চ করে দেখলাম হোটেল থেকে 150 মিটার দূরে একটা মোবাইল সার্ভিস প্রোভাইডারের আউটলেট আছে। সেখানে গিয়ে
স্মার্টের সিম নিলাম। প্যাক শুরু $1.5 থেকে। প্রসঙ্গত বলি, কম্বোডিয়াতে কম্বোডিয়ান রিয়েল এবং ইউএস ডলার দুই চলে, তাই কারেন্সি এক্সচেঞ্জ না করলেও চলে। 7-Eleven নামক সুপার মার্কেট থেকে জল কিনে আমরা একটা রেস্তোরাঁয় লাঞ্চ করতে এলাম। অর্ডার দিলাম আমক, যা একটি মাছের প্রিপারেশন। এর সাথে রাইস ফ্রি থাকে। দাম পড়ল $2.5। আমরা আগামীকাল ভোরে আঙ্কারওয়াট যাব, তবে তার টিকিট আজকেই কাটতে হবে, কারণ ভোরে টিকিট কাউন্টার খোলা থাকে না। তাই একটা টুকটুক নিয়ে এগিয়ে চললাম। এদের টুকটুকগুলো ভারী অদ্ভুত। বাইকের পেছনে ঠেলা গাড়ির মতো বেঁধে 3 চাকার যান বানানো হয়। আমরা আঙ্কারওয়াটের টিকিট কাউন্টারের সামনে চলে এলাম। প্রসঙ্গত বলি, আঙ্কারওয়াটের টিকিট কাউন্টার মন্দির থেকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। টিকিট কাউন্টার থেকে যাতায়াতের জন্য সকাল 8:40 AM ও দুপুর 1টায় ফ্রি শাটল বাস সার্ভিস আছে। আমি এখন আছি আঙ্কারওয়াটের টিকিট কাউন্টারে, আর এখানে কিন্তু 3টে রকমের পাস পাওয়া যায়। আমি যেটা নিয়েছি সেটা একদিনের পাস, সেটা $37 পড়ছে ফর 1 ডে। আর 3 দিনের জন্য একটা পাস আছে, সেটা কিন্তু $62 সেটা পড়ছে। আর এছাড়া একটা আরও একটু বেশি দিনের পাস আছে। আর এখানে কাউন্টার কিন্তু অনেক বড়, এখানে ক্যাশে পেমেন্ট করা যায়, কার্ডে পেমেন্ট করা যায়, তবে এখানে নেটওয়ার্ক কিন্তু খুব স্লো। আঙ্কারওয়াটের একটা টিকিটের মধ্যেই আরও অন্যান্য বেশ কয়েকটা মন্দিরের এন্ট্রি ইনক্লুডেড থাকে। আমরা টিকিট কাউন্টারের সামনে থেকে একটা টোটো ধরলাম নম্বাক্ষে টেম্পলের জন্য। জায়গাটি সিএম রিপে সানসেট দেখার জন্য বিখ্যাত। টোটো ভাড়া পড়ল $50। নম্বাক্ষে টেম্পল একটা পাহাড়ের ওপর অবস্থিত, বেশ কিছুটা হাইক করে উঠতে হয়। এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি নম্বাক্ষে টেম্পলের দিকে, কারণ এখানে কিন্তু সানসেট দেখা যায়। আর সিএম রিপে সানসেট দেখার জন্য সবথেকে ভালো জায়গা কিন্তু এই টেম্পল। এই টেম্পল 5টা থেকে 7টা অবধি খোলা থাকে। আমরা আগামীকাল যে আঙ্কারওয়াট যাব তার টিকিট, সেই টিকিট দিয়ে কিন্তু আজকে এন্ট্রি করছি এই টেম্পলে। প্রচণ্ড গরম, ঘামছি, দেখি কেমন সানসেট দেখতে পাওয়া যায়। কম্বোডিয়ার প্রতিটি মন্দিরে ঢোকার মুখেই এমন দুটো সিংহের অবয়ব থাকে। নম্বাক্ষে একটি হিন্দু মন্দির, যা পাহাড়ের মন্দির হিসাবে পরিচিত। রাজা যশবর্মন এই মন্দিরটি নির্মাণ করেন। সানসেট দেখার পর আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। নিচে নেমে দেখলাম বেশ কিছু টুকটুক দাঁড়িয়ে আছে। দরদাম আবশ্যক। এখান থেকে হোটেল অবধি 7 কিলোমিটার যেতে ভাড়া নিল $1.5। আমরা হোটেলে ফিরে সুইমিং পুলে একটু দাপাদাপি করে চলে এলাম পাপ স্ট্রিটে। পথের দুদিক জুড়ে অনেক দোকান, খাবার পানীয়ের সাথে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে। আছে লাইভ সি ফুড কুকিং এরও ব্যবস্থা। আমরা একটা বড় ডিপ ফ্রাইড সাবাক ফিশ উইথ চিলি নিলাম। দাম পড়ল $4। কম্বোডিয়াতে বিয়ারের দাম খুবই সস্তা, মাত্র $50 1 গ্লাস চিলড বিয়ার পাওয়া যায়। ডিনার সেরে আমরা পাপ স্ট্রিটটা ঘুরে দেখতে লাগলাম। পাপ স্ট্রিট লাগোয়া প্রচুর দোকান আছে। পাশেই আছে রিভার সাইড নাইট মার্কেট। তবে সর্বত্রই দরদাম করে কেনাকাটা করতে হবে। আমরা টুকটাক কেনাকাটা করে হোটেলে ফিরলাম। আগামীকাল খুব ভোরে উঠতে হবে, তাই অ্যালার্ম সেট করে রাখলাম। ঘুম ভেঙে উঠে গাইডের তত্ত্বাবধানে এগিয়ে চললাম আঙ্কারওয়াটের দিকে সানরাইজের এক্সপিরিয়েন্স নিতে। এখন সকাল 5:18 আর আমি এখন যাচ্ছি আঙ্কারওয়াটের দিকে সানরাইজ দেখার জন্য। আমরা একজন গাইড নিয়েছি, উনি নিয়ে যাচ্ছেন। আকাশের রং কিন্তু অলরেডি বদলাতে শুরু করেছে, চলুন দেখা যাক কি হয়।
আঙ্কর ওয়াটের সামনে একটা জলাশয়ের উপর মন্দিরের রিফ্লেকশন পড়ে। তার উপরেই সানরাইজ দেখতে সারা বিশ্ব থেকে লোকজন ভিড় জমান। সানরাইজ দেখে আমরা আঙ্কর ওয়াট মন্দিরের ভেতরটা ঘুরে দেখতে লাগলাম। আঙ্কর ওয়াট এর মানে মন্দিরের শহর। বিশ্বের সবথেকে বড় মন্দির এটি। রাজা দ্বিতীয় সূর্যবর্মন এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন। মন্দিরের গঠনে পল্লব ও চোল সাম্রাজ্যের স্থাপত্যের আধিপত্য দেখা যায়। মন্দিরের দেয়াল জুড়ে পাথর কেটে মহাভারত রামায়ণ সহ দেবতা ও অসুরদের কাহিনী তুলে ধরা হয়েছে। মন্দির দেখে ব্রেকফাস্ট করে এগিয়ে চললাম তাপফর্ম টেম্পলের দিকে। Language is called, we call Prom. Ta is what we call our grandfather, old people, to be more respectful. Ta Prom means old Brahmin. আমরা এখন এসে গেছি তাপফর্ম টেম্পলে। আর এই টেম্পলটা কিন্তু খুব সুন্দর, কারণ একটা বড় বট গাছ আছে যেটা এই টেম্পলটাকে ঘিরে ধরেছে। চলুন গিয়ে দেখা যাক। খামের ভাষায় তাপফর্মের অর্থ পূর্বপুরুষ ব্রহ্মা। 1186 খ্রিস্টাব্দে দ্বিতীয় জয়বর্মা এই মন্দির নির্মাণ শুরু করেন। সমগ্র মন্দির জুড়ে পাথরের অপূর্ব কারুকার্য দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখ্য ডাইনোসরের চিত্র, যা প্রমাণ করে তখনকার মানুষজনও ডাইনোসরের ব্যাপারে জানতেন। অ্যাঞ্জেলিনা জোলির বিখ্যাত সিনেমা টুম রেইডারের পর এই মন্দির পপুলারিটি পায়। 1992 খ্রিস্টাব্দে এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায়। বর্তমানে তাপফর্ম মন্দিরের সংরক্ষণের দায়িত্বে রয়েছে ভারতের ASI। এবার আমরা এগিয়ে চললাম বায়ন টেম্পলের দিকে। রাজা চতুর্থ জয়বর্মন অঙ্করথমে তার রাজধানী স্থাপন করেন। রাজধানীর ঠিক মাঝে তিনি নির্মাণ করেন বায়ন মন্দির, যে মন্দিরটি ভগবান বুদ্ধকে উৎসর্গ করা হয়। এই মন্দিরের প্রতিটি চূড়া হাস্যরত ব্রহ্মার মুখের আদলে বানানো। মন্দিরের দেওয়াল জুড়ে বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে। মন্দিরের ভেতরে একটি শিবলিঙ্গও আছে। এরপর আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। হোটেলে ফ্রেশ হয়ে ঝটপট লাঞ্চ সেরে গ্রুপ ট্রিপে বেরিয়ে পড়লাম ফ্লোটিং ভিলেজ ঘুরে দেখতে। সিএম রিপের পাশেই আছে একটি বিশাল লেক, টনলে সাপ। আর সেই লেকের বিভিন্ন দিকে গড়ে উঠেছে ভাসমান গ্রাম। তেমনই একটা গ্রাম কাম্পং ফুলুকে যাচ্ছি আমরা। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে হাঁটছি, এটা বর্ষার জলে ডুবে যায়। তখন বাড়িগুলো জলের ওপর থাকে এবং নৌকোয় করে যাতায়াত করা হয়। পাশেই একটা খাল আছে যেটা লেকের সাথে যুক্ত। এই খাল ধরে নৌকোয় লেক অবধি যাওয়া যায়। আমরা সেই পথে এগিয়ে চললাম। দুদিকে ঘন ম্যানগ্রোভের জঙ্গল। বর্ষায় সমগ্র জায়গাটি জলে পরিপূর্ণ হয়ে যায়। লেকের মধ্যে বেশ কিছু ফ্লোটিং রেস্তোরাঁও আছে। আমরা এমনই একটা রেস্তোরাঁয় এসে উঠলাম। এখানেই মানুষ কুমিরের চাষ করে। আমি এখন আছি কম্বোডিয়ার এমন একটা জায়গায় যেখানে মানুষ কিন্তু জলের ওপরে থাকে, আর এখানে মানুষ কুমির পোষে। আমরা চিড়িয়াখানায় কুমির দেখতে যাই, আর এখানে মানুষ কুমির পোষে খাওয়ার জন্য। দেখুন কিভাবে কুমির পুষছে মানুষ। লেকের ওপর
কাঠের একটা এনক্লোজার বানানো হয়, তার মধ্যে কুমিরের চাষ হয়। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম। আমরা ক্লুক থেকে এই ট্যুরটা বুক করেছি, যার মধ্যে হোটেল থেকে পিক আপ ও ড্রপও ইনক্লুডেড ছিল। সিএম রিপ ফিরতে সন্ধ্যা হয়ে গেল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে ব্যাগপত্র নিয়ে একটা টোটো করে বাস স্টেশনের দিকে এগিয়ে চললাম। আজ রাতের বাসে আমরা রওনা দেব কম্বোডিয়ার রাজধানী নমপেনের উদ্দেশ্যে। দোতলা স্লিপিং বাস, বাসে টয়লেটের ব্যবস্থাও আছে। এই বাস আমরা বুক করেছি 12 গো এশিয়ার ওয়েবসাইট থেকে। আমরা ভোর 4টে নাগাদ নমপেনে পৌঁছে গেলাম। বাস থেকে নামা মাত্রই হাতে একটা ওয়েট টিস্যু ধরিয়ে দিল। একটুখানি হেঁটে একটা দারুণ হোটেল পেয়ে গেলাম। আজ আমরা ঘুরে দেখব নমপেন। গতকাল রাতের বাস নিয়ে আমি কিন্তু সিএম রিপ থেকে চলে এসেছি নমপেনে, যেটা হলো কম্বোডিয়ার রাজধানী। আর আমার ঠিক পেছনেই রয়েছে মেকং নদী। এই নদী কিন্তু চীনের ওপর দিয়ে বয়ে এসছে। আমরা কিন্তু ছোটোবেলায় বইয়ের পাতাতে মেকং নদীর কথা পড়েছি, মেকং ডেল্টার কথাও পড়েছি। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু বিকেলে সানসেট পার্টি চলে। দেখি আমি কতটা কি এনজয় করতে পারি আর আপনাদের কতটা ঘুরে দেখাতে পারি নমপেন। আমার কাছে কিন্তু মাত্র একদিনেরই সময় রয়েছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। দরদাম করে একটা টোটো নিয়ে এগিয়ে চললাম 5 কিলোমিটার দূরের ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট দেখার জন্য। আমি এখন চলে এসেছি নমপেনের ইন্ডিপেন্ডেন্স মনুমেন্টের সামনে। আর আমার ঠিক পেছনেই রয়েছে কিন্তু এই মনুমেন্টটা। 1953 সালে ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা পায় কম্বোডিয়া, আর তারই স্মৃতি হিসেবে কিন্তু এই মনুমেন্টটা বানানো হয়। লোটাস শেপের এই যে মনুমেন্টটা দেখুন, ঠিক পদ্ম ফুলের মতো দেখতে, মানে পদ্ম ফুলের শেপে বানানো হয়েছে। আপনাদের ভালো করে দেখাচ্ছি জায়গাটা। এই চত্বরটা পুরোটা পার্কের মতো, সুন্দর সাজানো গোছানো। পাশেই রাজা সিহান উকের স্ট্যাচু আছে। এই জায়গাটা রাতের বেলায়ও বেশ সুন্দর লাগে দেখতে। এখান থেকে পায়ে হেঁটে একটু এগোলেই দেখতে পাবেন ওয়াট বুটম পার্কে স্থাপিত কম্বোডিয়া ভিয়েতনাম ফ্রেন্ডশিপ মনুমেন্ট। এখানে কিন্তু গুগল ম্যাপ খুব ভালো কাজ করে, তাই গুগল ম্যাপ ফলো করে হেঁটেই এই জায়গাগুলো ঘুরে দেখা যাবে। এছাড়াও চলার পথে আরো অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচার চোখে পড়বে। এখান থেকে 400 মিটার মতো হাঁটলে পৌঁছে যাওয়া যায় কম্বোডিয়ার রাজপ্রাসাদের সামনে। এখানে অবশ্য টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য $25। রাজপ্রাসাদটি যথেষ্ট সুন্দর, কিন্তু $25 এন্ট্রি ফিটা আমার কাছে জাস্টিফাইড মনে হয়নি। পুরো প্রাসাদটা সুন্দর করে সাজানো। পুরো চত্বরটা জুড়ে ছোট বড় বিভিন্ন রকমের স্থাপত্য চোখে পড়বে। আমি এখন রয়েছি কম্বোডিয়ার রাজধানী নমপেনে, আর আমি এখন ঘুরে দেখছি রাজপ্রাসাদ। আর এই রাজপ্রাসাদ আমার ঠিক পেছনেই রয়েছে কিন্তু পেন্টিং, আর সামনে রয়েছে সিলভার প্যাগোডা। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে একটা টোটো করে নিলাম, যে এখান থেকে পিক আপ করে জেনোসাইড মিউজিয়াম ও জেনোসাইডাল ফিল্ড ঘুরে দেখিয়ে আমাদের হোটেলে ড্রপ করবে। পুরো ট্যুরটার জন্য রফা হলো $10। আমরা চলে এলাম জেনোসাইড মিউজিয়ামে। এখানে এন্ট্রি ফি $5। অডিও গাইড নিলে আরো $5 বেশি লাগে। এই মিউজিয়ামটি কম্বোডিয়ান গণহত্যার বর্ণনাকারী একটি জাদুঘর। এটি আগে একটি মাধ্যমিক স্কুল ছিল, যেখানে 1976 থেকে 1979 সাল অবধি 20,000 লোককে বন্দি করে নির্মম অত্যাচার চালানো হয়। কম্বোডিয়ার নির্মম ইতিহাসের সাক্ষী এই মিউজিয়াম। ভারাক্রান্ত মন নিয়ে এরপর আমরা এগিয়ে চললাম জেনোসাইড সেন্টারের দিকে। এখানে এন্ট্রি ফি $6। অডিও গাইড নিলে আরো $5 বেশি পড়ে। আমরা আগে যে জেনোসাইড মিউজিয়াম দেখলাম, সেখানের বন্দীদের এখানে এনে হত্যা করা হতো। এখানে 7 তলা বিশিষ্ট একটি সংগ্রহশালা আছে, যার পুরোটাই মানুষের খুলি সংরক্ষিত।
এরপর আমরা সিসোভাত কিতে ফিরে এলাম। একটা রুফটপ রেস্তোরাঁয় ডিনার করতে এলাম। আজ একটু আর্লি ডিনার করব আমরা। এখান থেকে রাতের ভিউটা দুর্দান্ত। প্রতি উইকেন্ডে এখানে অস্থায়ী বাজার বসে, যেখানে রকমারি স্ট্রিট ফুড বিক্রি হয়। তাই সন্ধে বাড়তেই মানুষের ভিড় বাড়তে লাগলো। পাশেই আছে নমপেন নাইট মার্কেট। এখানে প্রচুর জামা কাপড়ও বিক্রি হয়, সাথে চলে লাইভ মিউজিক। নাইট মার্কেট ঘুরে স্ট্রিট ফুডের দোকানগুলোয় উঁকি মারলাম। হরেক রকমের খাদ্যবস্তু বিক্রি হচ্ছে এখানে। সিল্কওয়ার্ম, ঘাসফড়িং, ঝিঝি, অক্টোপাস, ঝিনুক, মাছ, মাংস কি নেই এখানে। যাই হোক, আজ আমরা রাতের বাসে রওনা দেব বাতামবাংয়ের উদ্দেশ্যে। তাই টোটো নিয়ে বাস স্ট্যান্ডে এসে রাতের বাস ধরলাম। আমরা ভোর 3টে নাগাদ বাটামবাংয়ে গিয়ে পৌঁছলাম। গতকাল রাতেই ফোনে হোটেলের সাথে কথা বলে রেখেছিলাম, তাই বাস স্ট্যান্ডে পৌঁছেই হোটেলে চলে এলাম। সারাদিনের জন্য হোটেলটা 400 টাকায় পেয়েছি। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। একটা টোটো ভাড়া নিয়ে এগিয়ে চললাম ব্যাম্বু ট্রেনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। বাটামবাং শহর থেকে ট্রেনের এই স্টেশনের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমি এখন রয়েছি কম্বোডিয়াতে, আর কম্বোডিয়াতে আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি একটা দারুণ জিনিসের, সেটা হলো ব্যাম্বু ট্রেন। আমার পেছনেই রয়েছে বাঁশের তৈরি ট্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ট্রেনটা কিন্তু বাঁশের তৈরি। আমরা তো বিভিন্ন রকম ট্রেনে চড়ে থাকি, আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক রকমের ট্রেন রয়েছে। আর একদম অন্যরকম এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমি চলে এসেছি এখন কম্বোডিয়াতে ব্যাম্বু ট্রেনের অভিজ্ঞতা নেওয়ার জন্য। চলুন দেখা যাক অভিজ্ঞতাটা কেমন হয়। স্থানীয় ভাষায় ব্যাম্বু ট্রেনকে নৌরি বলে। এই নৌরি শব্দের উৎপত্তি ফ্রেঞ্চ ওয়ার্ড লরি থেকে। মিটার গেজ রেল ট্রেকের ওপর পুলিযুক্ত চাকা সেট করে তার উপর বাঁশের পাটাতন পেতে এই ট্রেন বানানো হয়। মোটর দিয়ে চালানো হয়। একটি বড় কাঠের সাথে বেল্ট লাগিয়ে স্পিড কন্ট্রোল ও ব্রেকিং সিস্টেম করা হয়। ঘন্টায় প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে এই ট্রেন। তবে সব থেকে মজার ঘটনা হলো উল্টো দিক থেকে ট্রেন এলে তখন একটা ট্রেনকে তুলে আরেকটা সামনে নিয়ে যাওয়া হয়। তো ব্যাম্বু ট্রেনে করে আমি এখন যেখানে এসে দাঁড়িয়েছি, এটা কিন্তু ব্যাম্বু ট্রেনের শেষ পয়েন্ট। আর এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে, আর এই দোকান থেকে আপনাকে বিভিন্ন রকম জিনিস কিনতে বলবে। আমি এখানে কিন্তু একটা বড় ডাব নিচ্ছি। এই ডাবটা পড়লো $1। এবার আমরা ফেরার পথ ধরলাম। প্রসঙ্গত বলি, এই ব্যাম্বু ট্রেন রাইড শেয়ারিংয়ে হলে জনপ্রতি $5 লাগে, একা হলে $10 পড়বে। আমরা বাটামবাং পৌঁছে একটু ঘোরাঘুরি করে একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় লাঞ্চ করতে এলাম। এখানে ইন্ডিয়ান ফুড তুলনামূলক কস্টলি। এরপর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে শেয়ার ভ্যানে সিএম রিপের উদ্দেশ্যে চললাম। সিএম রিপ পৌঁছতে রাত হয়ে গেল। আজ আমাদের ইন্ডিয়া ফেরা। সকাল সকাল এয়ারপোর্ট শাটল বাস ধরতে বেরিয়ে গেলাম। সিডিএফ শপিং মলের সামনে থেকে শাটল বাস ছাড়ে। ভাড়া পড়ে $8। আমরা এয়ারপোর্ট পৌঁছে এয়ার এশিয়ার ফ্লাইটে ব্যাংকক হয়ে এগিয়ে চললাম ইন্ডিয়ার দিকে। কম্বোডিয়াতে $US এবং কম্বোডিয়ান রিয়েল দুই সমানভাবে গৃহীত হয়, তাই ইন্ডিয়া থেকে $US নিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। আমাদের $1 মানে প্রায় 46 কম্বোডিয়ান রিয়েল। কম্বোডিয়াতে লোকাল ট্যুর বুকিং এর জন্য আমরা ক্লুক অ্যাপ ইউজ করেছিলাম। এই অ্যাপে আপনি ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন। ক্লুক অ্যাপের ডাউনলোডের লিংক ডেসক্রিপশন সেকশনে দেওয়া হলো। কম্বোডিয়াতে ইন্টারসিটি বাস বুকিং এর জন্য
আমরা 12 গো এশিয়া ওয়েবসাইট ব্যবহার করেছিলাম। এছাড়াও প্রতিটা শহরেই বাস বুকিং কাউন্টার আছে। কম্বোডিয়াতে হোটেল বুকিং এর জন্য আমরা booking.com ইউজ করেছিলাম। কম্বোডিয়াতে গ্র্যাব ও গোজ্যাক নামের দুটি অ্যাপ ক্যাবের সংস্থা আছে। এদের অ্যাপগুলো ডাউনলোড করে খুব সহজেই বুকিং করা যায়। কম্বোডিয়া ভ্রমণের সময় আমরা নিও গ্লোবালের কার্ড ইউজ করেছিলাম, যা একটি জিরো মার্কআপ ফি কার্ড, যার ফলে প্রতি ট্রানজাকশনে আমাদের কোনো এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হয়নি, আর প্রতিটা জায়গায় স্মুথলি কাজ করেছে। তবে মাথায় রাখবেন, পেমেন্টের সময় অলওয়েজ লোকাল কারেন্সিতেই পে করবেন। নিও গ্লোবাল কার্ডের লিঙ্ক ডেসক্রিপশন সেকশনে দেওয়া হলো।